বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়া, প্রেসিডেন্টকে দল ছাড়ার নির্দেশ, অভিশংসনের জন্য পার্লামেন্টে আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন, ৭২ ঘণ্টার মধ্যে হবে ভোটাভুটি। আবারও অন্ধকারে দ্বীপ রাষ্ট্র কিউবা, প্রধান উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎহীন লাখ লাখ মানুষ, চরম ভোগান্তি। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। জনগণের আন্দোলনের মুখে প্রেসিডেন্ট ইউং সুক ইউলকে অভিশংসন করার আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে। বৃহস্পতিবার ভোরে দেশটির আইন প্রণেতারা এই প্রস্তাব উত্থাপন করেন। দেশটির সংবিধান অনুযায়ী ৭২ ঘণ্টার মধ্যে এই প্রস্তাবের সিদ্ধান্ত নিশ্চিত করতে ভোটের আয়োজন করতে হবে। এদিকে প্রেসিডেন্টকে নিজ দল ছাড়তে বলেছে ক্ষমতাসীনরা। এটা চেঞ্জ করেন। মঙ্গলবার গভীর রাতে হঠাৎ জাতির উদ্দেশ্যে ভাষণ, আচমকাই দেশ জুড়ে জরুরি সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। হুট করে দেয়া এই ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। কয়েক ঘন্টার মধ্যেই সামরিক আইন বাতিল ঘোষণা করা হলেও শুরু হয় প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলন। দাবি একটাই, প্রেসিডেন্টের পদত্যাগ। এই দাবির মুখে মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করলেও নিজ অবস্থানে অনড় ইউন সুক ইউল। তবে জনগণের দাবির মুখে রাষ্ট্রপতির অভিশংসনে আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করা হয়। বৃহস্পতিবার ভোরে আনুষ্ঠানিকভাবে উত্থাপিত এই প্রস্তাব দেশটির দৃষ্টান্তমূলক একটি সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে হুট করে সামরিক আইন জারির এই সিদ্ধান্তের জন্য গদি ছাড়তে বাধ্য হবেন দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট। সামরিক শাসন জারির এই সিদ্ধান্তকে বেআইনি বলছেন অনেকে। সামরিক রাষ্ট্রদ্রোহ যে আমাদের দেশ থেকে শেষ হয়ে যায়নি এই ঘটনা তাই প্রমাণ করে। প্রেসিডেন্ট এটি ক্ষমার অযোগ্য একটি কাজ করেছেন। সংসদের ১৯১ জন সদস্য প্রেসিডেন্টের অভিশংসনের প্রস্তাব তুলে ধরেন। একই দিনে প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউনের বিরুদ্ধেও অভিশংসনের প্রস্তাব তুলে ধরেন ১৭০ জন সদস্য। দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী প্রস্তাব উত্থাপিত হওয়ার ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ভোট গ্রহণের মাধ্যমে অভিশংসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে দরকার হয় ২/৩ ভোট। আগামী ৩ দিনের মধ্যেই জানা যাবে কি আছে ইউন সুক ইউলের ভাগ্যে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলকে বেছে নেয় ট্রাম্পের সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক মহলে চলছে তুমুল আলোচনা। গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে কতটুকু নিরপেক্ষ থাকতে পারবেন ক্যাশ প্যাটেল তা নিয়েও উঠেছে প্রশ্ন। কারণ ট্রাম্পের মতো তিনিও এতদিন এফবিআইয়ের সমালোচনা করেছেন, ইঙ্গিত দিয়েছেন দায়িত্ব গ্রহণের পর এফবিআইয়ের কার্যক্রম থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজকে বাদ দেয়ারও। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এর প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে বেছে নিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় বসার পর সংস্থাটির নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনার সমালোচনা। এফবিআই প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি কতটুকু নিরপেক্ষ থাকতে পারবেন তা নিয়েও তোলা হচ্ছে প্রশ্ন। ক্যাশ প্যাটেল হিসেবে পরিচিত হলেও তার পুরো নাম কাশ্যপ প্রমোদ বিনোদ প্যাটেল। ইউনিভার্সিটি অব রিচমন্ড থেকে ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড হিস্ট্রি বিষয়ে স্নাতক করেন তিনি। ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে মার্কিন প্রশাসনে যোগ দিয়েছিলেন ক্যাশ প্যাটেল। একজন আইনজীবী হিসেবে সরকারি কাজে তার অভিজ্ঞতা ছিল কম, কিন্তু ট্রাম্প প্রশাসনে দ্রুত তার উত্থান হয়। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম জানায় ক্যাশের এই উন্নতির পেছনে ছিল ট্রাম্পের প্রতি তার পূর্ণ আনুগত্য। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সন্ত্রাস বিরোধী বিভাগ দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। পরে মার্কিন প্রতিরক্ষা দফতরের চিফ অফ স্টাফ পদে কাজ করেছেন। এফবিআই ঘিরে প্রায় নিজের অবিশ্বাসের কথা সামনে এনেছেন ট্রাম্প। সংস্থাটি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট বলেও অভিযোগ তার। ট্রাম্পের ভাষ্যমতে ক্যাশ প্যাটেল এফবিআই এর বিশ্বস্ততা, সাহসিকতা ও সততা ফিরিয়ে আনবেন। সংস্থাটির দায়িত্ব পেলে আমেরিকায় মহামারীর মতো বেড়ে চলা অপরাধে লাগাম টানবেন তিনি। অভিবাসীদের অপরাধী চক্রগুলোকে ধ্বংস করে দেবেন। একই সঙ্গে মার্কিন সীমান্তে মানব ও মাদক পাচার বন্ধ করবেন ক্যাশ। চলতি বছরের শুরুতে একটি সাক্ষাৎকারে ক্যাশ প্যাটেল বলেছিলেন এফবিআই এর কার্যক্রম থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজকে বাদ দেবেন তিনি। এছাড়া ওয়াশিংটন ডিসির পেনসিলভেনিয়া
অ্যাভিনিউয়ে এফবিআই এর প্রধান কার্যালয় বন্ধ করে দেবেন। তবে যতই বিতর্ক আর সমালোচনা থাকুক না কেন, ক্যাশ পেডালকে নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের। মৌসুমী সাথী, সময় সংবাদ। অতিরিক্ত শুল্কের চাপ সামলাতে না পারলে কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার পরামর্শ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের কঠোর সিদ্ধান্তে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলে ট্রুডো শঙ্কা প্রকাশ করলে এমন মন্তব্য করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। যদিও অনেকে বলছেন ঠাট্টার ছলে কথা বলেছেন ট্রাম্প। এদিকে এক জরিপ বলছে ট্রাম্প নির্বাচিত হয় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যেতে অনাগ্রহ প্রকাশ করছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। নির্বাচনে জয়ের পর কানাডা ও মেক্সিকোর উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন ঘোষণার পর আন্তর্জাতিক গণমাধ্যমে কানাডার রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের হতাশার কথা উঠে আসে। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে বৈঠকেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হতাশার কথা জানান। বলেন, কানাডার উপর যদি যুক্তরাষ্ট্র 25% শুল্ক আরোপ করে তাহলে দেশের অর্থনীতি চরম ক্ষতির মুখে পড়বে। অতিরিক্ত শুল্ক ছাড়াও অভিবাসন নীতির কড়াকড়ি অটোয়ার অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে শঙ্কা প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী। জাস্টিন ট্রুডোর শঙ্কার কথা শুনে ট্রাম্প বলেন, যদি অতিরিক্ত শুল্কের চাপ সইতে না পারে তবে কানাডার উচিত যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হয়ে যাওয়া, আর ট্রুডো চাইলেই সে রাজ্যের গভর্নর হতে পারেন। ফক্স নিউজ জানায়, এই ঘটনায় আলোচনায় উপস্থিত অনেকে হাসাহাসি করলেও ট্রুডোর মুখভঙ্গি শক্ত ছিল। এ সময় ট্রাম্প আরও বলেন, ট্রুডো চাইলে কানাডাকে 2 ভাগে ভাগ করা যেতে পারে, একটি রক্ষণশীল আর একটি উদারপন্থী। পুরো আলোচনা জুড়েই ট্রাম্প কানাডার প্রতি কঠোর ও স্পষ্টভাষী ছিলেন বলে জানায় ফক্স নিউজ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাডার পতাকার সঙ্গে একটি ছবি প্রকাশ করেন ট্রাম্প। তবে কানাডার এক মন্ত্রী জানান, ডোনাল্ড ট্রাম্প মজার ছলে আলোচনায় এই মন্তব্য করেছিলেন। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যেতে অনাগ্রহ প্রকাশ করেছে। কিস্টন পালসের এক সমীক্ষায় দেখা গেছে 42% আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনার জন্য দেশটি এড়িয়ে চলতে চাইছেন, আর 41% শিক্ষার্থী সিদ্ধান্তহীনতায় ভুগছেন। পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, যুক্তরাজ্য, ইউরোপের অন্যান্য দেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার 600 শিক্ষার্থী এই জরিপে অংশ নেয়। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রকাশ্যে আসছে। তার উপদেষ্টারা কয়েকটি বিষয়কে গুরুত্ব দিচ্ছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের পরিকল্পনা অনুসারে নিজেদের কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে ইউক্রেনকে। একই সঙ্গে দেশটি ন্যাটোর সদস্যপদ পাবে না। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান ঘটাবেন তিনি। বিজয়ী হওয়ার পর ইস্যুটি নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু বলেননি ট্রাম্প। তবে তার উপদেষ্টারা প্রকাশ্যে ও গোপনে যুদ্ধ বন্ধের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে নতুন প্রস্তাব দিয়েছেন ট্রাম্পের উপদেষ্টা মণ্ডলী। সেই প্রস্তাব অনুসারে ইউক্রেনের ভেতরে রাশিয়ার দখলকৃত অঞ্চলের উপর থেকে দাবি ছাড়তে হবে কিয়েভকে। ওই এলাকার উপর সম্পূর্ণ অধিকার থাকবে মস্কোর। এ পরিকল্পনায় কিয়েভ যদি আলোচনায় বসতে সম্মত না হয় তাহলে দেশটিতে মার্কিন সহায়তা বন্ধ করে দেয়া হবে। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় না বসতে চাইলে কিয়েভের সহায়তা বাড়ানো হবে বলে জানান উপদেষ্টারা। পরিকল্পনা অনুযায়ী সামরিক জোট ন্যাটোতে যুক্ত হতে পারবে না ইউক্রেন, যদিও ন্যাটো সদস্য পদ নিয়ে আগ্রহী প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি যুদ্ধবিরতির আলোচনায় বসতে প্রস্তুত। অন্যদিকে পুতিন সমঝোতায় রাজি থাকলেও কিয়েভকে ভূখণ্ড ফেরত দিতে নারাজ। একই সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতেও প্রস্তুত রুশ সেনারা। ট্রাম্পের উপদেষ্টারা সংঘাত বন্ধে পরিকল্পনা তুলে ধরলেও মার্কিন বিশ্লেষক এবং দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মতে তা বাস্তবায়ন করা মোটেও সহজ হবে না। উর্জিতা শেহজিন, সময় সংবাদ। অতীতের প্রচলিত নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে ভারতের পরিবর্তে চীনে প্রথম আন্তর্জাতিক সফরে গেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বেশ কয়েকটি চুক্তি সই হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নয়াদিল্লি ছেড়ে বেইজিংয়ের সঙ্গে জোরদার অর্থনৈতিক সম্পর্কে আগ্রহী নেপালের নতুন প্রধানমন্ত্রী। দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট।
নেপালে নতুন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর সাধারণত প্রথম আন্তর্জাতিক সফরে ভারতে যেতেন। তবে বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নয়াদিল্লি না গিয়ে বেইজিং সফর করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নয়াদিল্লিকে পাশ কাটিয়ে বেইজিংয়ের প্রতি অর্থনৈতিক সহযোগিতা জোরদারের জন্য ঝুঁকছে কাঠমান্ডু। 4 দিনের সফরে গত সোমবার চীন সফরে গেছেন প্রধানমন্ত্রী ওলি। মঙ্গলবার নেপাল ও চীনের মধ্যে 9টি চুক্তি সই হয়েছে। এদিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন ওলি। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বৈঠকে চীনের প্রেসিডেন্ট নেপালকে অবকাঠামো খাতের উন্নয়নে সহায়তার বিষয়ে আবারও আশ্বস্ত করেছেন। তিনি নেপালকে স্থলবেষ্টিত দেশ থেকে স্থল সংযুক্ত দেশে রূপান্তরের কথা বলেছেন। নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে নেপালের অর্থনৈতিক উন্নয়নের সহায়তা অব্যাহত রাখার কথাও বলেছেন চীনা প্রেসিডেন্ট। রয়টার্স আরও জানায়, বর্তমানে নেপালের আন্তর্জাতিক বাণিজ্যে 2/3 হয় ভারতের সঙ্গে। দেশটির মোট আন্তর্জাতিক বাণিজ্যের মাত্র 14% হয় চীনের সঙ্গে। তবে নেপালের বৃহৎ ঋণদাতা দেশ চীন। বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী চীন নেপালকে 31 কোটি মার্কিন ডলারের বেশি অর্থ ঋণ দিয়েছে, দিল্লির তুলনায় যা 3 কোটি ডলার বেশি। 2015 সালে নেপালের ওপর 6 মাসের তেল নিষেধাজ্ঞা জারি করে ভারত। এরপর 2016 সালে নিজের প্রথম মেয়াদে চীনের সঙ্গে একটি পেট্রোলিয়াম চুক্তি সই করেন প্রধানমন্ত্রী ওলি। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির ফলে নেপালের একমাত্র জ্বালানি সরবরাহকারী হিসেবে ভারতের মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং চীনের সঙ্গে দেশটির সহযোগিতা বৃদ্ধির পথ প্রশস্ত হয়। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিউবায় আবারও ভেঙে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। দেশটির প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। এর মধ্যে স্কুল বন্ধ ঘোষণা সহ বেসরকারি কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে কিউবা সরকার। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সময় বৃহস্পতিবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা তাদের। আবারও অন্ধকারে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিউবা। দেশটির জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণে বিদ্যুৎহীন লাখ লাখ মানুষ। বুধবার সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ গ্রিডে বিপর্যয় দেখা দেয়। অচল হয়ে পড়ে পুরো বিদ্যুৎ ব্যবস্থা। পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে রাজধানী হাভানা। মুষ্টিমেয় কিছু বড় হোটেল ও সরকারি অফিসগুলো ছাড়া সূর্যোদয়ের আগে তেমন আলোর দেখা পাওয়া যায়নি। এ অবস্থায় বিদ্যুৎ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা সহ বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে কিউবা সরকার। বেহাল অবস্থা ট্রাফিক ব্যবস্থাতেও। বিদ্যুৎ ছাড়া যে কোনো কাজ করা কঠিন। অন্ধকার বাসায় মোবাইল ফোন আর টর্চ লাইটই এখন শেষ ভরসা। এই অবস্থা কতদিন থাকবে জানি না। যতদূর জানি, যুক্তরাষ্ট্র কিউবায় জাহাজ আসা ও পণ্য সরবরাহে বাধা সৃষ্টি করছে, যার কারণে প্রতিনিয়ত ব্ল্যাক আউটের মধ্য দিয়ে যেতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। বিদ্যুৎ ব্যবস্থা পুনঃস্থাপন করতে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৃহস্পতিবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে জোর প্রচেষ্টা চলছে বলেও জানিয়েছেন তারা। আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। আশা করছি দ্রুত জাতীয় গ্রিড পুনরুদ্ধার করা সম্ভব হবে। জ্বালানি ঘাটতি, প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক সংকটের মধ্যে কয়েকদিন পর পর গ্রিড বিপর্যয় কিউবার নাগরিকদের জন্য বড় ধরনের ভোগান্তি হিসেবে দেখা দিয়েছে। এর আগে গেল অক্টোবরের শেষ দিকে ব্ল্যাকআউটেরও কবলে পড়ে দেশটি। নাসরিন রুমি, সময় সংবাদ। মাত্র 3 মাসের মাথায় শেষ হতে যাচ্ছে ফরাসি প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের শাসনামল। 2025 সালের সামাজিক সুরক্ষা বাজেট বিল ইস্যুকে কেন্দ্র করে অনাস্থা ভোটে হেরে যান তিনি। বার্নিয়ে শীঘ্রই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এতে 1962 সালের পর নতুন ইতিহাস সৃষ্টি হলো ফ্রান্সে। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। বিশেষ ক্ষমতা বলে পার্লামেন্টে এমপিদের ভোট ছাড়াই সামাজিক সুরক্ষা বাজেট বিল পাস করিয়ে নিয়েছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের। আর এ নিয়ে গেল কয়েকদিন থেকেই উত্তপ্ত ফ্রান্সের রাজনীতি ও সংসদ। শেষ পর্যন্ত নিউ ফ্রন্ট পপুলারে আনা অনাস্থা প্রস্তাব সংসদে পাস হলে ক্ষমতা নেওয়ার মাত্র 3 মাসের মাথায় গদি হারাচ্ছেন বার্নিয়ে। সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশের সংবিধান অনুযায়ী শুধুমাত্র 288টি ভোটের প্রয়োজন ছিল। সেখানে দেশটির কট্টর ডানপন্থী ও বামপন্থী দলগুলোর
সংসদ সদস্যদের মিলিত প্রয়াসে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 311টি। এতেই ফ্রান্সের রাজনীতিতে বার্নিয়ে অধ্যায়ের ইতি গড়ছে। এ পরিস্থিতিতে রাজনৈতিক সংকট সৃষ্টির আশঙ্কা করছেন প্রবাসী বাংলাদেশিরা। এখন ফ্রান্সের যে অবস্থাটা রয়েছে, পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে যাচ্ছে ফ্রান্স, এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে পুনরায় আবার নতুন করে প্রাইম মিনিস্টারকে নিয়োগ দিতে হবে। দিনে দিনে ফ্রান্স কঠোর ডানপন্থী হয়ে উঠছে, তো সেক্ষেত্রে অভিবাসীদের নিয়ে কি হবে না হবে এখন পর্যন্ত কোনো কিছু জানা যাচ্ছে না। অবশ্যই আশা করি ভবিষ্যৎটা যাতে ভালো হয়। বার্নিয়ের পদত্যাগ নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। রাশিয়া এবং চীন একযোগে জার্মানিতে সাইবার হামলা করতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন চ্যান্সেলর ওলাফ শলজ। বুধবার পার্লামেন্টে জার্মানির বিরুদ্ধে হামলা ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। যে কোনো মুহূর্তে সাইবার আক্রমণের শিকার হতে পারে জার্মানি। ইউক্রেনকে সকল ধরনের সহযোগিতার কারণে ষড়যন্ত্রের অংশ হিসেবে এমন হামলা করতে পারে চীন ও রাশিয়া। বুধবার জার্মানির জাতীয় সংসদে ইউক্রেন ইস্যুতে প্রশ্নোত্তর পর্বে এমন আশঙ্কার কথা জানান চ্যান্সেলর ওলাফ শলজ। দেখুন, এখানে লুকানোর কিছু নাই যে আমরা আমাদের সর্বস্ব দিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছি, আর এ কারণে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তাই ষড়যন্ত্রের অংশ হিসেবে রাশিয়া এবং চীন যে কোনো সময় আমাদের দেশে সাইবার হামলা চালাতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী ফেব্রুয়ারিতে জার্মানির জাতীয় নির্বাচন, ততদিন ইউক্রেনের জন্য সহযোগিতা অব্যাহত রাখা হবে কিনা এমন প্রশ্নে শলজ ইতিবাচক উত্তরে বলেন, জার্মানি সবসময় ইউক্রেনের পাশে থাকবে। ইউক্রেন ইস্যুতে আমাদের সবাইকে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে। যদিও আমরা সবচেয়ে বেশি সাহায্য ইউক্রেনের জন্য দিচ্ছি, অন্য কোথাও থেকে আসা সিদ্ধান্ত অনুযায়ী আমরা ইউক্রেনকে সব দিয়ে দিতে পারি না। ইউক্রেনের জন্য সব ধরনের রসদ জার্মানি সরবরাহ করলেও রাশিয়ার ভূখণ্ডে হামলায় সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র বা মিসাইল টাউরুসের মতো ভয়ঙ্কর মরণাস্ত্র ইউক্রেনকে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন শলজ। বলেন, এই মুহূর্তে ইউক্রেনে ন্যাটো বাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি 2 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গেছেন। তার সম্মানে এক রাজকীয় নৈশভোজের আয়োজন করা হয়। রাজ পরিবারের সদস্য সহ বিখ্যাত তারকা ও রাজনীতিবিদরা এই আয়োজনে অংশ নেন। মঙ্গলবার রাতে লন্ডনের বাকিংহাম প্যালেসে জাঁকজমকপূর্ণ এক নৈশভোজের আয়োজন করা হয়। রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে এতে অংশ নেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আয়োজনে যোগ দেন রানী কামিলা ও প্রিন্স অফ ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস কেট। অতিথিদের তালিকায় ছিলেন জনপ্রিয় ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম সহ রাজনীতিবিদরা। একে একে সবাই রাজকীয়ভাবে ব্যাংকোয়েট হলে প্রবেশ করেন। রাজার নেতৃত্বে নৈশভোজে অতিথিরা একত্রিত হন। অতিথিরা নির্দিষ্ট আসন গ্রহণ করলে রাজা চার্লস ও আমির শেখ তামিম অতিথিদের উদ্দেশ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করেন। রাজা চার্লস তার বক্তব্যে মধ্যপ্রাচ্যের সংঘাত কমাতে কাতারের প্রচেষ্টার প্রশংসা করেন। If I may, I would particularly like to express the United Kingdom's deepest gratitude for your tireless mediation efforts over the past year in pursuit of peace in the face of unbearable heartache and suffering. In these most desperate of circumstances, Qatar's continued toil, perseverance and diplomatic efforts are quite simply beyond compare. নৈশভোজের পর রাজা চার্লস ও কাতারের আমির একটি বিশেষ প্রদর্শনীতে অংশ নেন। সেখানে নানা ঐতিহাসিক বিষয়বস্তু প্রদর্শিত হয়। অতিথিরা ঘুরে ঘুরে সেসব উপভোগ করেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। 600-র বেশি ক্রিসমাস ট্রি নিয়ে সমগ্র বাড়ি সাজিয়ে বিশ্ব রেকর্ড করলেন এক জার্মান দম্পতি। নিছক আনন্দের জন্য বড়দিন উপলক্ষে বাড়ি সাজিয়ে তারা 7ম বারের মতো এই রেকর্ড করেছেন। বাড়িটিতে সাজাতে ব্যবহার করা হয়েছে 50,000 বাতি ও 1 লাখের বেশি ক্রিসমাস অর্নামেন্টস।
সারি সারি ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো আলো ঝলমলে এই বাড়িটি জার্মানির উত্তর পশ্চিমাঞ্চলের রিনটেন শহরে অবস্থিত। দেখতে আর 10টা সাধারণ বাড়ির মতো হলেও অসাধারণ সাজসজ্জা বাড়িটিকে এনে দিয়েছে মনোমুগ্ধকর সৌন্দর্য। একটি দুটি নয়, 605টি ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে বাড়িটি। সারা বাড়ি থেকে নানা রঙের আলো যেন ঠিকরে পড়ছে। গোটা বাড়িটিকে 50,000 বাতি ও 1 লাখের বেশি ক্রিসমাস অর্নামেন্টস দিয়ে সাজানো হয়েছে। যোগ করা হয়েছে ক্রিসমাসের নানা উপাদানও। সুজান জেরোমিন ও টমাস জেরোমিন নামের এই দম্পতি জানান তারা শখের বশেই এ কাজ করে থাকেন প্রতি বছর। নিছক আনন্দের জন্য করা এই কাজ তাদেরকে এনে দিয়েছে বিশ্ব রেকর্ডও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা আনন্দ দেয়। ক্রিসমাস ট্রির পাশে দাঁড়িয়ে এগুলোকে সাজানো আমার জন্য প্রশান্তির কাজ। এই দম্পতি বিশ্ব রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছেন টানা 2017 থেকে 2021 সাল পর্যন্ত। এরপর 2023 সালে 550টি ক্রিসমাস ট্রি দিয়ে বাড়ি সাজিয়ে পুনরায় রেকর্ড গড়েন। কাকুলি আখতার, সময় সংবাদ। নিরাপদ ও ঝুঁকি মুক্ত বিশ্বকাপ আয়োজন করে পুরো দুনিয়াকে চমকে দিতে চায় সৌদি আরব। মানবাধিকার লঙ্ঘন রোধে পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। শ্রমিকদের অধিকার রক্ষায় ইন্স্যুরেন্স সুবিধা সহ বেশ কিছু নতুন আইন পাশ করেছে সৌদি আরবে। স্টেডিয়ামে অ্যালকোহল পানেও আইন শিথিল রাখার পরিকল্পনা আছে সৌদি সরকারের। তীব্র গরমের পরিবর্তে শীতকালে বিশ্বকাপ আয়োজন হলে সূচি নিয়ে হতে পারে জটিলতা। বিভিন্ন দেশের ক্লাবগুলোর সঙ্গে বসে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের পরিকল্পনা বিশ্বকাপ আয়োজনের বিট ইউনিট প্রধান হামাদ আল বালাই। মরুর বুকে 2022 সালে ঝড় তোলে মধ্যপ্রাচ্যের প্রথম বিশ্বকাপ। সে সাফল্য ছাড়িয়ে যেতে নতুন স্বপ্ন নিয়ে প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। ফিফা আনুষ্ঠানিকভাবে 2030 ও 2034 বিশ্বকাপ আয়োজক সত্ত্ব ঘোষণা করবে 11 ডিসেম্বর। তার আগে সৌদি আরবের প্রস্তাবের ওপর মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে ফুটবলের অভিভাবক সংস্থাটি। বিশ্বকাপের ইতিহাসে ফিফার কাছ থেকে আয়োজক হিসেবে সবচেয়ে বেশি নম্বর পেয়েই গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজক হচ্ছে সৌদি আরব। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। ফিফা জানিয়েছে 2034 বিশ্বকাপে মানবাধিকারের ঝুঁকি মধ্যম মানের। যেসব সংগঠন সৌদি আরবের বিশ্বকাপ আয়োজন নিয়ে আপত্তি তুলেছিল তারা ফিফার এমন মূল্যায়নের কড়া সমালোচনা করেছে। তেল সমৃদ্ধ দেশটিতে বিশ্বকাপ আয়োজনে অবকাঠামো নির্মাণই প্রধান চ্যালেঞ্জ। পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপে খেলা হবে 23টি স্টেডিয়ামে। এর মধ্যে কিং সালমান স্টেডিয়ামের নির্মাণ কাজ চলমান। দর্শক ধারণ ক্ষমতা 92,000। এখানেই হবে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ। কাতার বিশ্বকাপে মানবাধিকার লঙ্ঘন নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি আয়োজকদের। সৌদি আরবে বিশ্বকাপে সে ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দিয়েছেন দেশটির বিশ্বকাপ আয়োজনের বিড ইউনিট প্রধান হামাদ আল বালাই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বেশ কিছু সংগঠন কদিন ধরেই সমালোচনা করছে বিশ্বকাপের আয়োজক হতেই সৌদি সরকার শ্রমিকদের অধিকার নিয়ে সতর্ক হয়েছে। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বালাই। অনেকে সমালোচনা করে বলছে বিশ্বকাপ আয়োজন করতে চাই বলেই আমরা মানবাধিকার সুরক্ষায় মনোযোগ দিয়েছি, কিন্তু এটা সত্য নয়। 2016 সাল থেকেই আমরা মানবাধিকার সুরক্ষায় কাজ করছি। মাত্র 1 মাস আগেই আমাদের সরকার শ্রমিকের সুবিধার জন্য নতুন ইন্স্যুরেন্স পলিসি সহ বেশ কিছু নতুন আইন পাশ করেছে। সৌদি সরকারের নেওয়া উদ্যোগ এরই মধ্যে প্রশংসিত হয়েছে। গ্রীষ্মকালে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ্বকাপ আয়োজন নিয়ে সমালোচনা হওয়ায় শীতকালে আয়োজনের প্রস্তাব দিয়েছে সৌদি আরব। এতে করে বিভিন্ন দেশের ক্লাবগুলোর সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সবার সঙ্গে আলোচনা করেই এই সমস্যার সমাধান চান বলে জানিয়েছেন আল বালাই। শীতকালে আয়োজন করা হলে সূচি নিয়ে ক্লাবগুলোর সঙ্গে কোনো সমস্যা হবে না, কারণ আমরা সবার সঙ্গে আলোচনা করেই সূচি তৈরি করব। 48টা দেশের কয়েক মিলিয়ন দর্শক বিশ্বকাপ উপভোগে সৌদি আরবে আসবে। সবার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। স্টেডিয়ামে অ্যালকোহল পানেও কোনো সমস্যা থাকবে না। সৌদি আরবের নতুন প্রজন্ম এই বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত বলেও জানান তিনি। পারভিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়া। প্রেসিডেন্টকে দল ছাড়ার নির্দেশ। অভিশংসনের জন্য পার্লামেন্টে আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন। 72 ঘন্টার মধ্যে হবে ভোটাভুটি। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।